অনেকে বুক চাপড়াচ্ছে যে ইউএসডি ফোক কেন নেই, ইউএসডি ফোক কেন নেই। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পার্লি বহিমিয়ান এন্ড ওয়েলকাম টু মেশিন অ্যান্ড মি। আর আজকে চলে এসেছে বাজাজের RS200 2025 এডিশন। তো এই গাড়িটার মধ্যে অনেক কটা সিগনিফিকেন্ট চেঞ্জেস এসছে। তো সেই চেঞ্জেস গুলো কি, এর প্রাইস কি, অ্যান্ড অবভিয়াসলি এই ফেয়ারিং সেগমেন্টের মধ্যে আপনি যদি একটা 200cc বাইক কেনার প্ল্যান করে থাকেন, দেন এই বাইকটা বর্তমান দিনে দাঁড়িয়ে কেনাটা কতটা যুক্তিযুক্ত হতে চলেছে, তো সেই প্রত্যেকটা জিনিস সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে আর এই কন্টেন্টে আর ডিসকাস করব। তো আপনি যদি একটা 200cc বাইক পারচেস করার প্ল্যান করছিলেন এতদিন ধরে, দেন ডেফিনেটলি আই হোপ এই কন্টেন্টটা আপনাদের একটু হেল্প করে দেবে আপনার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। So this is the new RS200. Perimeter frame, 13-liter fuel tank, 157mm ground clearance, 810mm seat height and nearly 167 kg এই বাইকটাতে তিনটে কালার অপশন আপনারা পাবেন। একটা আপনার সামনে রয়েছে পাতি বাংলায় বললে রেড, একটা পাবেন ব্ল্যাকের উপর, একটা পাবেন হোয়াইটের উপর কম্বিনেশনে। অ্যান্ড এতদিন হয়ে যাওয়ার পরও বাইকটা দেখতে কিন্তু ভাই এখনো বেশ ভালো আছে, থ্যাংকস টু নিউ স্টিকারিং, থ্যাংকস টু নিউ পেন্ট স্কিম। এখনো কিন্তু মানে সেই চুমু লাগছে, মানে এতদিন হয়ে যাওয়ার পরও লোকে কিন্তু ঘুরে ঘুরে দেখবে ফর শিওর, আমি এটা বলতে পারি। তো ফুল ফেয়ারিং বাইক অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট চিপেস্ট ফুল ফেয়ারিং বাইক যেটা এই মুহূর্তে আমাদের মার্কেটে রয়েছে। অ্যান্ড মানে 200cc ক্যাটাগরিতে যে পাওয়ারটা ডেলিভার করছে সেই রেসপেক্ট আমি যদি বলি তো। অ্যান্ড দিস দ্য ফ্রন্ট লুকস, অ্যান্ড এখানে একটুখানি ডিসঅ্যাপয়েন্টমেন্ট পার্সোনালি আমার হয়েছে। আমি ভেবেছিলাম যে ফ্রন্ট লুকসটাকে বাজাজ একটু চেঞ্জ করবে, আর বাজাজ সেই একই রকম রেখে দিয়েছে, তবে এর ভেতরে ছোট ছোট কিছু পরিবর্তন রয়েছে। সেই পরিবর্তনগুলো দেখানোর আগে দিস দ্য ডিআরএল অ্যান্ড এখানে এলইডি উইঙ্কার আপনি পাবেন। তবে এখানে কোনো স্যাডলি নো হ্যাজার্ড কোনো হ্যাজার্ড এখানে বাজাজ দেয়নি। তবে যেটা দিয়েছে সেটা হচ্ছে এখানে আগে যে হ্যালোজিন প্রজেক্টর যেটা ছিল, সেই হ্যালোজিন প্রজেক্টরের বদলে এখন নিউ ডুয়েল হেডলাইট চলে এসছে। ডুয়েল হেডলাইটে এখানে এলইডি সেট আপ চলে এসছে, এবং আমি যদি গাড়িটাকে স্টার্ট করি না, দেন আমি দেখাতে পারবো ব্যাপারটা কি হচ্ছে। সো দিস দ্য থিং, দেখবেন এই দিকের একটা হেডলাইট জ্বলছে, ড্যাম কুল লাগবে রাত্রিবেলা যখন বাইকটা নিয়ে বেরোবেন। এবং আপার বিমটা যখন দেবেন, अगेन আমাকে একটুখানি বেশি মুভ করতে হচ্ছে, এখানে রয়েছে আপার বিমটা যখন দেবেন, দেন এইখানে দুটো হেডলাইটটা চলে আসছে, এবং আপার বিম লোয়ার বিম যখন পাস সুইচ যখন ইউজ করবেন, তখন এই আপার বিমের হেডলাইট ইউনিটটা এটা ব্লিঙ্ক করবে। তো রাত্রিবেলায় কিন্তু ড্যাম কুল লাগবে। এইটা একটা মস্ত বড় পরিবর্তন যেটা আপনারা এখন দেখতে পাবেন। এখন করব তেলের সাশ্রয়, অ্যান্ড তার সঙ্গে এই সিং এর মতো লুকিং গ্লাসগুলো আপনি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এখানে ইউএসডি ফগ বাজাজ এখনো দেয়নি, যদিও এর লোয়ার সেগমেন্টের বিভিন্ন বাইকগুলোতে ইউএসডি ফগ চলে এসছে, তবে ইউএসডি ফগটা এখানে বাজাজ এই মুহূর্তে ইন্ট্রোডিউস করেনি। মেবি হয়তো নিয়ার ফিউচারে আপগ্রেডেশন যখন দেবে বাইকটা তখন হয়তো দেবে। অ্যান্ড আমি না অতটাও ডিসঅ্যাপয়েন্টেড নই। অনেকে বুক চাপড়াচ্ছে যে ইউএসডি ফোক কেন নেই, ইউএসডি ফোক কেন নেই, কারণ এই যে পাওয়ার এই বাইকটার মধ্যে রয়েছে, সেই পাওয়ারের রেসপেক্টে অন রোড যেভাবে আমরা বাইকটাকে চালাই না, তাতে ইউএসডি ফোক আর খুব ভালো করে দেওয়া টেলিস্কোপিক ফোর্কের মধ্যে এতটাও হিউজ ডিফারেন্স আমরা বুঝতে পারি না। উপরন্তু যেটা পাবো সেটা হচ্ছে ইউএসডি ফোক হওয়ার জন্য এক্সট্রা মেনটেনেন্স কস্ট। তো আমার খুব একটা প্রবলেম নেই, এটা একটা পার্সোনাল ওপিনিয়ন আমার। এই ফ্রন্ট ফগটা কিন্তু যথেষ্ট ভালো। আমি খারাপ রাস্তাগুলোর উপর দিয়ে যখন এসেছিলাম গাড়িটা চালিয়ে চালিয়ে, তখন কিন্তু ডিসেন্ট কমফোর্ট কিন্তু দিয়ে দিচ্ছিল, অ্যাবজর্পশনটাও কিন্তু যথেষ্ট ভালো, অ্যান্ড তার সঙ্গে মেনটেন্স কস্টটাও কম। তো বস আর কি চাই। তার সঙ্গে এখানে ডুয়েল চ্যানেল এবিএস আপনি পেয়ে যাবেন, অ্যান্ড ফ্রন্টে গ্র্যামিকার ক্যালিপার রয়েছে। এবং ফ্রন্টে যদি আমি ডিস্ক ব্রেকের কথা বলি, দেন এখানে 300mm ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন। অ্যালয়টার মধ্যে সেরকম কোনো পরিবর্তন নেই, পরিবর্তন পাবে আপনি টায়ারটার মধ্যে। আগেরটার মতো আর পাতলা পাতলা টায়ার এখানে নেই, এখানে টায়ারটা আগের থেকে অনেকটা চওড়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি NS400 ডিরাইভড এটা। তো সামনে 110/70 সেকশনের 17 ইঞ্চের একটা টায়ার পাবেন। অ্যান্ড সাইডে চলে এলে দিস দ্য টিপিক্যাল সাইড লুক, যেটা আমরা ভীষণ রকম ভাবে পরিচিত।
অ্যান্ড সিটের কথা বলে স্প্লিট সিট, রাইডার পিলিয়নের জন্য জায়গা খুব একটা অভাব আপনার হবে না, তবে প্র্যাকটিক্যালিটির ব্যাপারটা থেকে থাকছে, কারণ যিনি পিলিয়ানে বসবেন তার এই জায়গাটা গ্র্যাব করা একটুখানি ডিফিকাল্ট। অভ্যাসের উপর ব্যাপার, মেবি অভ্যাস হয়ে যাবে। অ্যান্ড সিটটাও একটুখানি স্টিফার সাইডে, ফোমটা একটু স্টিফ ফোম। অ্যান্ড রেয়ারে চলে এলে এদের ওপেন চেন পেয়ে যাবেন, শাড়ি গার্ড পেয়ে যাবেন। অ্যান্ড দিস আ নিউ টায়ার হাগার, যেটা আগেন NS 400-এর কথা আপনাকে মনে করাবে। অ্যান্ড পরিবর্তন বলতে মস্ত বড় দেখতে পাবেন রেয়ারে। অ্যান্ড আবার আমাকে করতে হবে চাবিটাকে অন, তার কারণটা হচ্ছে দিস দ্য নিউ টেল ল্যাম্প। আগেরটা থেকে একটুখানি বাল্কিনেসটা কম, অ্যান্ড এর লুকসটা কেমন সেটা পার্সোনাল চয়েসের উপর ব্যাপার। তো আপনাদের কেমন এই টেল ল্যাম্পটা লাগছে সেটা অবশ্যই জানাবেন। অ্যান্ড এর ভেতরে ইন্টিগ্রেটেড টেল ল্যাম্প এখানে আমি দেখতে পেয়েছেন, অ্যান্ড এখানে এর উইঙ্কারগুলো রয়েছে। অ্যান্ড রেয়ারের আন্ডারপিংসের কথা বললে এখানে সেই ক্যানিস্টার দেওয়া মনোশক পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি এটা নাইট্রক্স মনোশক অ্যাবজর্বার উইথ ক্যানিস্টার, 230mm ডিস্ক ব্রেক পেয়ে যাবেন। অ্যান্ড রেয়ারের যে টায়ারটা সেটা 140/70 সেকশনের 17 ইঞ্চের, আগে 130 সেকশনে আসছিল, এখন 140 সেকশনের। অ্যান্ড এদিকে চলে এলে একটা পরিবর্তন আমরা দেখতে পাবেন, অ্যান্ড সেটা হচ্ছে এর এক্সস্টটা। আগে আন্ডারবেলি এক্সস্ট ছিল, এখন এর এক্সস্টটা এরকম। অ্যান্ড এর সাউন্ডটা কিন্তু অসাম, মানে আমি যখন চালাবো তখন সাউন্ডটা আপনাদের শুনেই দেবো। অ্যান্ড যদি আমি কথা বলি ইঞ্জিনের, দেন এখানে সিঙ্গেল পার্ক 4 ভালভ 199cc লিকুইড কুল একটা ইঞ্জিন পেয়ে যাবেন, FI যুক্ত, 9750 RPM এ 24.5 PS এর ম্যাক্সিমাম পাওয়ার পাবেন, এবং 8000 RPM এ 18.7 নিউটন পিক টর্কটা পেয়ে যাবেন। তো নট ব্যাড আর কি। আর এর গ্রাফিক্সটার জন্য দেখতেও কিন্তু সেই লাগছে। আর যদি আমি বাকি জিনিসগুলোর কথা বলি, দেন এখানে ইঞ্জিন কিল সুইচ, ইগনিশনের সুইচ পেয়ে যাবেন। এদিকটাতে চলে এলে আপার বিম, লোয়ার বিম, পাস সুইচ, মানুর ভেতরে যাওয়ার জন্য টার্নিং ইন্ডিকেটার, হর্ন, অ্যান্ড দিস দ্য নিউ ফুল LCD ডিসপ্লে উইথ ব্লুটুথ কানেক্টিভিটি। আর এখানে তো USB চার্জিং পোর্টটা রয়েছে। অ্যান্ড এখান থেকে আপনি ডিসেন্ট ইনফরমেশন পেয়ে যাবেন, গিয়ার পজিশনিং ইন্ডিকেটার, টাইম, ইনস্টানিয়াস ফুয়েল এফিসিয়েন্সি, তারপর ডিস্টেন্স টু এমটির মতো বিভিন্ন ফিচার্সগুলো রয়েছে। আর তার সঙ্গে এখানে RPMটা আপনি দেখতে পেয়ে যাবেন, স্পিডোমিটারটা দেখতে পেয়ে যাবেন। অ্যান্ড থ্রু ব্লুটুথ কানেক্টিভিটি আপনি এখানে কল, SMS অ্যালার্ট, গিয়ার পজিশনিং ইন্ডিকেটার, অ্যান্ড এগুলো পেয়েই যাচ্ছেন। তার সঙ্গে 3টে ABS মোড আছে, রোড, রেন আর অফ রোড, সেটাকেও কিন্তু আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন। তার সঙ্গে এখানে কার্বন ফাইবারের ফিনিশটাও রয়েছে। তো এত কিছু হয়ে যাওয়ার পর বস, যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস বাইক। তো এই বাইকটার বর্ধমানে এক্স-শোরুম প্রাইস শুরু হচ্ছে 1,87,571 রুপিস থেকে। তো আমার হাইট 5 feet 6 inch। তো আমি যদি এই গাড়িটার উপর বসি, দেন এই গাড়িটার সিট হাইটের রেসপেক্টে কেমন কি দাঁড়াচ্ছে, অ্যান্ড এর ওভারঅল রাইডিং পোস্টারটা কেমন সেটা একবার আমরা দেখিয়ে দিই। তো এই গাড়িটাতে 810mm সিট হাইট পাবেন। সিটটা তুলনামূলকভাবে একটু ন্যারো টাইপের। অ্যান্ড আমি যদি বসি, দেন এই হচ্ছে আমার পায়ের কন্ডিশন। কমপ্লিটলি ফ্ল্যাট ফুটেড না, পায়ের অর্ধেকটা অংশ টাচ হচ্ছে, দুটো দিকের অংশই টাচ হচ্ছে। তো এটা বেশ ভালো। আর এই জায়গাটা বেশ স্কুপ হচ্ছে, বেশ অ্যাগ্রেসিভ দেখতে লাগছে এই জায়গা থেকে। অ্যান্ড রাইডিং পোস্টারের কথা যদি বলি, ফুটপেকটা সামান্য পেছনের দিকে সেট করা, ক্লিপ অন হ্যান্ডেল বার রয়েছে। অ্যান্ড আমাকে একটুখানি সামান্য ফরওয়ার্ড লিন হতে হচ্ছে, তবে একটা হালকা অ্যাগ্রেসিভনেস রয়েছে, স্পোর্টি টাচ রয়েছে, তবে R15-এর মতো মারাত্মক অ্যাগ্রেসিভ না। ওভারঅল রাইডিং পোস্টারটা স্পোর্টি বাইক হওয়ার পরও বেশ ভালো। আপনি এই বাইকটা নিয়ে ঘন্টা 1.5-2 কিন্তু আরামসে একটানা চালাতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। তো এই ছিল একটা ছোট্ট ওয়াক রাউন্ড এই বাইকটার ওপরে। তারপর চট করে হেলমেটটা পরি অ্যান্ড রাস্তায় চালিয়ে দেখি এটা রাস্তায় চালালে কেমন ফিল দেয়। সো থ্যাঙ্কস টু সালুজা বাজাজ, ফাইনালি এবার এই গাড়িটাকে আমি এখন চালাবো। অ্যান্ড দিস ইজ দ্য কি অফ দিস RS 200। অ্যান্ড দেখতে ভারী সুন্দর লাগছে। তো দেখা যাক অন রোড পারফরমেন্সটা এর কেমন। সো একটা সুন্দর ফুল ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাবো, গিয়ার পজিশনিং ইন্ডিকেটার সবই তো রয়েছে। লাভলি সাউন্ড। তো এবার শহরের ব্যস্ত ট্রাফিকের মধ্যে চালিয়ে দেখি কেমন ফিল হয়। ওহো, সাউন্ড মারাত্মক ভালো। আর এগুলোকে করতে হবে একটু অ্যাডজাস্ট, অ্যান্ড এটা বেশ ডিফিকাল্ট। এটা সিংয়ের মতো একটু এগিয়ে রয়েছে এগুলো। ওকে, অ্যান্ড লুকিং গ্লাস ভীষণ ইম্পর্টেন্ট। এটাকে অ্যাডজাস্ট না করে গাড়ি চালানো খুব রিস্কি।
ওকে, সো এখান থেকে গাড়িটার লুকস আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড শুরু থেকে যেটা বুঝতে পারছি, ভাইব্রেশনটা প্রিভিয়াস জেনারেশনের থেকে সামান্য একটু আমার কম লাগছে। এবার গাড়ি দুটোকে সাইড বাই সাইড না চালালে অতটা বুঝতে পারবো না, তাও মনে হচ্ছে কিন্তু আগের থেকে কম। অ্যান্ড এখানে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাসও চলে এসছে, তো গিয়ার চেঞ্জ করা ইজি পিজি ব্যাপার। মানে আমি একটু বেশি স্পিডে গেলে আমি যদি ডাউন শিফট করি সেক্ষেত্রে রেয়ার হুইলটা স্লিপ খাবে না। সো এটা কিন্তু মারাত্মক হেল্পফুল একটা জিনিস। মানে কুইক শিফটিংয়ের সময় যেটা হয় রেয়ার হুইলটা একটুখানি নড়ে চড়ে যায় আর কি, স্লিপ খায়, সেটা এখানে হবে না। অ্যান্ড হ্যান্ডেলিংটা 167 কেজি বাইকটার ওয়েট, এখানে একটা গর্ত রয়েছে। ওকে, সাসপেনশন ডেফিনেটলি অন স্টিফার সাইড। তো 167 কেজি ওয়েট হওয়ার পরও বাইকটা যখন আপনি চালাবেন, নো প্রবলেম অ্যাট অল। এবং ম্যানুভেবল করাটাও ভীষণ সহজ, মানে ছুটিয়ে আপনি এনজয় করবেন উইথ দ্যাট বিউটিফুল গ্রান্ট ফ্রম দ্য এক্সস্ট। তো ভেরি পজিটিভ নোট। আগেও ছিল গাড়িটার মধ্যে একটা আলাদাই চার্ম, অ্যান্ড এখনও গাড়িটার মধ্যে সেই চার্মটা রয়ে গেছে। তবে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্টও রয়েছে। তো ডিসঅ্যাপয়েন্টমেন্টটা কী সেটা সম্পর্কে তো আলোচনা করতেই হবে। অ্যান্ড শহরের ভেতরে ক্রল করছি গাড়িটা নিয়ে, বেশ পাওয়ারফুল ইঞ্জিন গাড়িটার, তারপরও কোনো অসুবিধা হচ্ছে না। অ্যান্ড এই সিগন্যালটা প্রচুর কেস খাওয়ায়। ওকে, তো আমরা একটা কাজ করব, সাসপেনশনটা অ্যাকচুয়াল কেমনভাবে কাজ করছে, কতটা ফ্লেক্সিবিলিটি এর, সেটা ওই মাঠটা থেকে একবার আমরা চেক করে নেবো এবড়ো খেবড়ো রাস্তাগুলোর উপর দিয়ে চালিয়ে। অ্যান্ড এখানে ডুয়েল চ্যানেল ABS পেয়ে যাবেন। তো ব্রেক টেস্টটাও একবার আমরা করে দেখব। হ্যান্ডেলিং বস, ইটস রিয়েলি রিয়েলি অ্যামেজিং, বেশ এনজয় করে। এবং সব থেকে ভালো ব্যাপার যেটা আমার মনে হয়, মানে একটা ফুল ফেয়ার টাইপের বাইক, মার্কেটে এই ক্যাটাগরিতে আপনি R15 পাবেন, কিন্তু R15 এর রাইডিং পশ্চারটা মারাত্মক অ্যাগ্রেসিভ। তো সেই মারাত্মক অ্যাগ্রেসিভ রাইডিং পশ্চারটা নিয়ে 1 ঘন্টা টানা বাইকটা চালানোর পর মানে রেকমেন্ডেড আপনাকে একটু দাঁড়াতে হবে। আদারওয়াইজ আপনার যদি কোমরে সেরকম যদি শক্তি না থাকে, মানে স্পাইনাল কর্ডের, দেন ডেফিনেটলি আপনাকে কিন্তু ভোগাবে, যেটা কিন্তু RS এর ক্ষেত্রে হচ্ছে না। রাইডিং পশ্চারটার মধ্যে অ্যাগ্রেসিভনেস রয়েছে, কিন্তু R15 এর মতো না। অ্যান্ড এই রাইডিং পশ্চারটাতে 1 ঘন্টার বদলে আপনি 1.5 ঘন্টা 2 ঘন্টাও টানা চালাতে পারবেন, আপনার প্রবলেম হবার কথা না। অ্যান্ড দিস ইজ আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। ব্যস্ততম শহরের রাস্তার মধ্যে এই ধরনের একটা 199cc ইঞ্জিনের বাইক চালাতে কেমন লাগে? সো ফার সো গুড, খুব একটা প্রবলেম হচ্ছে না আমার। অ্যান্ড এই 4th গিয়ারে থেকেও আমি গাড়িতে কিন্তু 2.5 RPM এ টানতে পারছি। এটা কিন্তু বেশ একটা সুন্দর জিনিস। মানে টপ গিয়ারে থাকার পরও আপনি লো স্পিড মেনটেন করে গাড়িটাকে নিয়ে চলতে পারবেন, আপনার কোনো প্রবলেম হবে না। অ্যান্ড এখানে একবার চট করে বাইকটার ব্রেক টেস্টটা করে নিই। ওকে, ফ্রন্ট ব্রেকের পালা। ও ডেফিনেটলি বাইকটা বেশ ভালো। অ্যান্ড এরপর স্পিডটা একটু বাড়িয়ে রেয়ার ব্রেকটাকে অ্যাপ্লাই করে দেখবো আমরা। ওকে, রেয়ার ব্রেকের বাইকটা ফ্রন্ট ব্রেকের থেকে অনেকটাই কম, একটা স্পঞ্জি ব্যাপার রয়েছে। আদারওয়াইজ ওভারঅল কিন্তু স্টপিং পাওয়ারটা ডিসেন্ট আপনি পেয়ে যাবেন। তবে ওহো, মানে রেয়ার ব্রেকের বাইকটা ফ্রন্ট ব্রেকটার মতো অতটাও শার্প না। অ্যান্ড আজকে এই শ্যুটটা অনেক বড় অদ্ভুতভাবে হচ্ছে ট্রাফিকের ভেতর দিয়ে। অ্যান্ড এখান থেকে একটা জিনিস বুঝতে পারবো ইঞ্জিনটা কতটা গরম হচ্ছে কি হচ্ছে না। এখনও পর্যন্ত ইঞ্জিন সেরকম গরম কিছু আমি পেলাম না। তো জ্যাম ট্যাম কাটিয়ে আপাতত চলে এলাম এই মাঠটাতে। অ্যান্ড এখানে এবড়ো খেবড়ো রাস্তাগুলোর উপর দিয়ে চালিয়ে দেখবো সাসপেনশনটা কতটা সাপোর্টিভ। বেসিক্যালি স্পোর্টস সেগমেন্টের বাইক, একটু তো স্টিফনেস থাকবেই, কিন্তু লো স্পিডে এই ধরনের জায়গাগুলোকে বেশ ভালোভাবেই হ্যান্ডেল করছে। ফ্রন্ট সাসপেনশন বেশ ফরগিভিং, অ্যাবজর্ব ভালোই করছে এই বাজে পোর্শনগুলোকে, কিন্তু রেয়ার সাসপেনশনটা থেকে একটুখানি ঝটকা কিন্তু আসছে। তো এটা একটা ব্যাপার।
তো এই স্টিপ সাসপেনশনটার জন্য ডেফিনেটলি আপনার যখন হ্যান্ডেলিংয়ের কথা আসবে, তো হ্যান্ডেলিংটাতে মারাত্মক একটা ইম্প্যাক্ট পড়বে। হাই স্পিড স্টেবিলিটি বাইকটা যথেষ্ট ভালো, তার সঙ্গে শহরের ভেতরে ছোট্ট ছোট টার্নগুলো যখন আপনি নেবেন সিটি ট্রাফিককে ওভারটেক করার জন্য, তখনও কিন্তু এই গাড়িটা ভীষণ হেল্পফুল হবে আপনার জন্য। তো পুরো দেশি স্টাইলে এই কন্টেন্টটা হচ্ছে। প্র্যাকটিক্যাল লাইফে যেরকম সিনারিওতে আমাদের পড়তে হয়, বড় বড় গর্ত, পিচ্ছিরি ট্রাফিক, অ্যান্ড 157 মিলিমিটার গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ওকে, সো ওকে, নো প্রবলেম সো ফার। অ্যান্ড এরপর করবো ইঞ্জিনটা নিয়ে ডিটেলে কথা, কারণ ইঞ্জিনটা যেটা আমি বুঝতে পারছিলাম, শুরুতে এটা আমি বলছিলাম যে রিফাইনমেন্টটা আগের থেকে একটু বেটার হয়েছে বলে মনে হচ্ছে আমার। অ্যান্ড ওভারঅল এই ইঞ্জিনটা থেকে আপনি ডিসেন্ট পাওয়ার পেয়ে যাবেন, পাওয়ারটা নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না। আর এই গাড়িটাতে যেটা ব্যাপার হচ্ছে আর কি, টপ স্পিড ভালোই আপনার পাবেন গাড়িটাতে। 144 কিলোমিটারের কাছাকাছি লিমিটার চলে আসে, এটা একটা ব্যাপার। আদারওয়াইজ কিন্তু বেশ ভালো পুলিং পাওয়ার পাবেন, চালিয়ে ভীষণ মজা পাবেন। তবে এক্ষেত্রে একটা কথা আমি বলে দিই, R15 বলুন বা যে নতুন এক্সএমআর বলুন কারিজমার, তো সেক্ষেত্রে কিন্তু সাইড বাই সাইড যদি তিনটে গাড়িকে আপনি রান করেন, দেন ডেফিনেটলি এর টপ এন্ড পাওয়ারটা, যেহেতু লিমিটারটা 144.5 চলে আসে, তো সেক্ষেত্রে এদের কাছে কিন্তু গাড়িটা হেরে যাবে। কিন্তু সিঙ্গেলভাবে যদি দেখেন, মানে তাহলে এই গাড়িটা থেকে যে পাওয়ারটা পাবেন, যে পারফরমেন্সটা যেটা পাবেন, সেটা কিন্তু আপনি ছুটিয়ে বস এনজয় করবেন, কোনো প্রবলেম তাতে কিন্তু হবে না। আর যদি গাড়িটার মাইলেজের কথা বলি, দেন ডেফিনেটলি এর যে ইঞ্জিনের কনফিগারেশন, সেটা একটু স্পোর্টি টাইপের কনফিগারেশন আর ফান ডিরাইভড ইঞ্জিন এটা, যেখান থেকে আপনি ম্যাক্সিমাম ফানটা বার করে আনতে পারেন। তো এই ইঞ্জিনটা থেকে ডিপেন্ড করবে আপনার রাইডিং স্টাইলের উপর, তবুও আমি বলতে পারি 30 to 35 এই মাইলেজটা আপনি পেয়ে যাবেন। একটু বেশি ভালোবেসে চাইলে 35-এর মতো মাইলেজ পেয়ে যাবেন। আদারওয়াইজ এই ধরনের মেশিন যখন কারো কাছে যায়, তো সেটাকে সবাই আনলিসই করতে চায়, সেক্ষেত্রে 30 মাইলেজ কিন্তু আপনি গাড়িটা থেকে পেয়ে যেতে পারেন। অ্যান্ড ওভারঅল দেখতে গেলে অ্যাজ সাচ কোনো প্রবলেম কিন্তু গাড়িটার মধ্যে আমি পেলাম না। হ্যান্ডেলিংটা ভীষণ ভালো, এর ইঞ্জিনের রিফাইনমেন্ট লেভেলটা সামান্য একটু বেটার হয়েছে বলে মনে হচ্ছে। অ্যান্ড হায়ার গিয়ারে লো স্পিড মেনটেন করে এটা চলতে পারে, ব্রেক ভালো, অ্যান্ড এই নতুন ডিজিটাল কনসোলটা হওয়ার জন্য তো ভাই মানে প্রচুর প্রচুর ভালো জিনিস গাড়িটার মধ্যে চলে এসছে। তো এবার ফাইনালি একটা জায়গায় আমরা দাঁড়াই এবং এটা ডিসকাস করি যে একটা যদি 200cc বাইক আপনি কেনার প্ল্যান করে থাকেন উইথ ফেয়ারিং, দেন এই বাইকটা আজকের ডেটায় কতটা যুক্তিযুক্ত হবে পারচেস করার জন্য, এবং এই বাইকটা নিয়ে আপনারা ট্রিপ করতে পারেন কিনা, রেগুলার কমিউট করতে পারেন কিনা। তো এই সমস্ত জিনিস নিয়ে একটা একটা করে আমরা ডিসকাস করবো, অ্যান্ড অবভিয়াসলি ডিসকাস করবো কম্পিটিশনে এই বাইকটা কোন জায়গায় দাঁড়াচ্ছে সেটা নিয়েও। সো আফটার রাইডিং দিস বাইক, হোয়াট আই থিঙ্ক, ওকে, তো ওভারঅল দেখতে গেলে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট তো বস হয়েছে। ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে বলতে এক্সপেকটেশন হিউজ ছিল। ভেবেছিলাম হয়তো বাইকটার মধ্যে ইঞ্জিনের প্রচুর পরিবর্তন বাজাজ নিয়ে আসবে, ডিজাইনটার মধ্যে প্রচুর পরিবর্তন বাজাজ নিয়ে আসবে, কিন্তু তার মধ্যেও একটাও বাজাজ সেইভাবে প্রমিনেন্ট ওয়েতে নিয়ে আসেনি। ছোটখাটো কিছু পরিবর্তন হয়েছে, যার জন্য ঠিকঠাকই আপনি বলতে পারি যে প্রাইসটা ইনক্রিজ হয়েছে, চাকাটা আগের থেকে চওড়া হয়েছে, ডিজিটাল কনসোল চলে এসছে, ফুল ডিজিটাল কনসোল উইথ ব্লুটুথ কানেক্টিভিটি। তো তার রেসপেক্টে 10,000 রুপিস আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হচ্ছে। এই এক্সট্রা পেমেন্ট করার পরেও যে জিনিসটা আপনাকে বুঝতে হবে, এর দামটা কিন্তু R15 থেকে সিগনিফিকেন্টলি কম। অ্যান্ড এই যে টাকাটা আপনি ইনভেস্ট করবেন এই গাড়িটার পেছনে, সেই টাকাতে কিন্তু কারিজমা এক্সএমআর চলে আসছে। পারফরমেন্স ওয়াইজ ডিসকাস করলে তিনটে গাড়ির মধ্যে এক্সএমআর এর পারফরমেন্স টপ এন্ডে বাকি দুটোর থেকে একটু স্লাইটলি বেটার, যেটা R15 এর সমতুল্য বলতে পারি আমি। কিন্তু ওভারঅল গাড়িটাকে যখন আপনি চালাবেন, ডেফিনেটলি আজকের দিনেও আপনি গাড়িটাকে চুটিয়ে এনজয় করবেন। সেই এনাফ গ্রান্ট রয়েছে গাড়িটার মধ্যে, সে একটা মারাত্মক রোড প্রেজেন্স রয়েছে। গাড়িটাকে নিয়ে যখন রাস্তায় দাঁড়াবেন, লোকে এতদিন হয়ে যাওয়ার পরও গাড়িটাকে কিন্তু ঘুরে ঘুরে দেখবে ভাই। তো এই একটা বেশ পজিটিভ জিনিস। তার সঙ্গে ওভারঅল ক্লাচ, ব্রেক সবকটাই কিন্তু ভীষণ পজিটিভলি সেট করেছে বাজাজ। তো আমি যদি বলি ফাইনালি, যদি আপনার বাজেটটা একটু সেন্সিটিভ হয়ে থাকে অ্যান্ড আপনি যদি একটা ব্যালেন্স চান লুকসের, পারফরমেন্সের উইদিন আ টাইট বাজেট, অ্যান্ড অবভিয়াসলি এই ইঞ্জিনটা মার্কেটে বহুদিন ধরে রয়েছে, ভীষণ রকম ট্রাস্টি একটা ইঞ্জিন, ডিজাইনটার মধ্যে
সেই ফ্লেভারটা এখনো কিন্তু রয়ে গেছে, দেন ডেফিনেটলি এই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে আপনি কিন্তু বাজাজের RS 200টাকে অপ্ট করতেই পারেন। তো এই ছিল বাজাজ RS 200 2025 এডিশন চালানোর পর ব্যক্তিগতভাবে আবার অভিমত। আপনাদের এই বাইকটা কেমন লাগলো এবং এই কন্টেন্টটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবেন না। আর কাজ যদি ভালো লেগে থাকে দেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতেও ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমার সঙ্গে দেখা হবে। ততক্ষণ মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই।